Hello. Today I'm going to talk about traveling inside European countries. কিভাবে কম খরচে এবং আপনার ভ্যাকেশনের যে শিডিউলের একদম পারফেক্ট ইউটিলাইজেশন করা যায় সেটা নিয়ে। তো রিসেন্টলি আমি আমার সিটি ডার্মস্টাড থেকে বুখারেস্ট গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পরে কিংবা ওখানে গিয়েও খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাই আসতে কত খরচ হলো বা যেতে আসতে কত খরচ হলো। এটা আসলে আমি বলবো আমার যে খরচটা হয়েছে এটার সাথে কখনোই আপনার যে বাজেট এটা কখনোই আপনি মেলাতে যাবেন না। কারণ আপনি কিভাবে ট্রাভেল করবেন এবং আপনার ট্রাভেল কখন বুক করতেছেন, আপনি উইকেন্ডে ট্রাভেল করতেছেন নাকি উইকডেজে ট্রাভেল করতেছেন, এগুলো সব কিছুর হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। সো আমি যে খরচটা মানে এই শুধুমাত্র যে যাওয়া আসা যে ট্রাভেলটা, যেটা আমি দেখা যাচ্ছে 150 ইউরোর মধ্যেই কাভার করছি, সেটা আপনার ক্ষেত্রে 500 ইউরো হতে পারে। আমি হচ্ছে ডার্মস্টাড থেকে আমি মিউনিক পর্যন্ত ডয়েচে বান ট্রেনে করে গিয়েছি, ভেঙে গিয়েছি, একবারে না। যেহেতু স্টুডেন্ট হওয়াতে মোটামুটি জার্মানির সবখানেই আমার জন্য ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল। আমার সেমিস্টার টিকিটের সাথে একটা ফি নিয়ে রাখে, সো ওইটা দিয়ে হচ্ছে যে ইন্টারসিটি যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর মাধ্যমে হচ্ছে চলাচল করা যায়। তবে আইসি ট্রেন হলে সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট ওই সেমিস্টার টিকিট ওটা কাভার করে না, ওটা আলাদা করে কিনতে হয়। ওই আইসি ট্রেনের টিকিটটাও হচ্ছে ভ্যারি করে আপনি কখন বুকিং করতেছেন সেগুলোর উপরে। আমাদের দেশে যেরকম আমরা দেখি যে আপনার টিকিট হয়তো বা ঈদের সময় একটু দাম বেড়ে যায়, তাও সেটা ফিক্সড প্রাইস থাকে। আপনি 2 মাস আগেও টিকিট কাটলে টিকিটের যে প্রাইস, আপনি আজকে টিকিট কেটে কালকে ভ্রমণ করলেও হচ্ছে টিকিটের সেই প্রাইস থাকে। বাট ইউরোপে হচ্ছে এরকম না। আপনি আজকে টিকিট কাটলে এক ধরনের প্রাইস পাবেন, আর 2 মাস আগে আপনি যদি বুকিং করে রাখেন তাহলে আরেক ধরনের প্রাইস পাবেন। সো ইউরোপে আপনি ট্রাভেলের জন্য মোস্ট পপুলার যে অপশন, আমি সেগুলো নিয়ে কথা বলবো। এর ভিতরে একটা আছে ধরেন ইউরোস্টার। তবে ইউরোস্টারে আপনি শুধু 5-6টা কান্ট্রি হচ্ছে কাভার করতে পারবেন: ফ্রান্স, ইউকে, জার্মানি, বেলজিয়াম আর নেদারল্যান্ড হয়তো। বাট আপনি যদি হচ্ছে ম্যাসিভ লেভেলে চিন্তা করেন, মানে ইউরোপের মোটামুটি সব জায়গাতেই আপনি সব কান্ট্রি যদি আপনি আইডিয়া নিতে চান, তাহলে আমি অবশ্যই বলবো যে ফ্লিক্স বাস, ব্লা কার, এইগুলো মোস্ট কনভেনিয়েন্ট অপশন। এই ছাড়াও আপনার আরেকটা হচ্ছে ফ্লাইটের মাধ্যমে। তবে পুরো বিষয়টাই সেটা আপনি ব্লা কারে, প্রাইভেট কারে আপনি ট্রাভেল করেন বা হচ্ছে আপনি ফ্লিক্স বাসে ট্রাভেল করেন বা হচ্ছে এয়ারে ট্রাভেল করেন, সব কিছুই হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি কোন স্টেশন থেকে উঠতেছেন, কখন রওনা দিচ্ছেন। একটা রুমে ঢুকি, চারপাশে পুরো তুষারে ছেয়ে আছে। আজকে টেম্পারেচার মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, 1 ডিগ্রি। তো -5 পর্যন্ত সবই আমার কাছে সহনীয় লাগে।
-5-এর নিচে গেলে তখন এক্সট্রা প্রোটেকশন নেওয়া লাগে, বাট তো যা বলছিলাম, এই হচ্ছে আমার ঘর, এটা স্টুডেন্ট ডর। আমি রিসেন্টলি এতে উঠছি, খুবই কনভিনিয়েন্ট। জার্মানিতে বাসা ভাড়া অনেক 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 বেশি, যেটা ইউরোপের অন্যান্য কান্ট্রির সাথে কম্প্যারিজনে আসলে সবাই অবাক হয়ে যায় যে এত বেশি ভাড়া কী করে হয়। তো আমরা একটু দেখি, আচ্ছা এটা একটা ছেড়ে দিই। এখানে দেখেন, আমি কালকে এটা নিয়ে একটু স্টাডি করতেছিলাম, মানে যেহেতু নিজে ট্রাভেল করেছি, সো আমার কাছে মনে হলো যে আমার অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করে রাখি, তাহলে হয়তোবা এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুমাত্র কাজে আসবে। আপনাদের আগে যেভাবে আপনার প্ল্যান করে ট্রাভেল করতেন, কিংবা যারা একেবারেই ট্রাভেল করে নাই, ইউরোপে আসার পরে সংকোচে থাকে যে অনেক খরচ হবে, তো এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য। এবং বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল যারা করতে চায় তাদের জন্য, যাদের এইগুলো নিয়ে এত মাথা ব্যথা নাই এবং হচ্ছে খুবই কম্প্যাক্ট শিডিউল থাকে, যে অফিসের থেকে ছুটি পাওয়াটা একেবারেই খুবই লিমিটেড টাইম এবং হচ্ছে নির্ধারিত ওই সময় ছাড়া হচ্ছে ট্রাভেল করা সম্ভব না, তাদের ব্যাপারটা ভিন্ন। বাট আমি হচ্ছে কথা বলছি যাদের শিডিউলগুলো মোটামুটি ফ্লেক্সিবল, যারা কম খরচ বেশি খরচ এবং হচ্ছে সময় সব কিছু বিবেচনায় এনে সব কিছু কম্পেয়ার করে তারপরে তারা তাদের মতো করে শিডিউল সেট করতে পারে এবং কাজের শিডিউলটাও সেই সাথে সেট করতে পারে, অবশ্যই ক্লাস পড়াশোনা সব কিছুর সাথে সঙ্গতি রেখে। তো ধরেন আমি যদি হচ্ছে এই যে প্যারিস থেকে কোলন বা হচ্ছে কোলন থেকে প্যারিস, আমার সিটি ডার্মস্টাডে ইউরোস্টার নাই। এইখানে গতকালকে আমি দেখছিলাম রাত্রে যে মোটামুটি যেতে সবই 32 ইউরো করে দেখাচ্ছে ইউরোস্টার। তারপরে ব্যাক করার ক্ষেত্রেও এটা সব রেটেই 32 ইউরো। 18 তারিখের পর থেকে, 18ই জানুয়ারির পর থেকে মোটামুটি এরকমই প্রাইস। তো আপনার যেতে আসতে, আপনি কোলন থেকে প্যারিস যেতে আসতে 34-64 ইউরো। বাট আমি হচ্ছে স্পেসিফিক করে একটু দেখাই যে আমি যদি এখন আমার সিটি ডার্মস্টাড থেকে বুখারেস্ট ট্রাভেল করতাম, তাহলে আমি কিভাবে ট্রাভেল করতাম সেটা একটু দেখাই। এর সাথে প্রথমে আমি যাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সার্ভিস ফ্লিক্সবাস, যেটাতে আমি যদি এই যে ডার্মস্টাড থেকে বুখারেস্ট দেই এবং হচ্ছে ফর এক্সাম্পল উইকেন্ডেই আমি ট্রাভেলটা দিলাম 10 জানুয়ারি, তাহলে কত আসে? এগুলো সবই মোটামুটি 90 ইউরোর আশেপাশে এবং হচ্ছে শুধু যেতে, এটা কিন্তু শুধু যেতে। এবং রবিবারে গিয়ে যেটা পড়তেছে যে 11 জানুয়ারি, তখন হচ্ছে প্রাইসটা কমে যাচ্ছে 78 ইউরো।
এটার কারণ আছে। দেখেন, আপনি যত উইকডেজের দিকে যাবেন তত হচ্ছে আপনার এই বুকিংয়ের প্রাইসগুলো কমবে। তবে এটা শুধুই হচ্ছে ফ্রি প্লাসে যে আপনি যে প্রাইসটা দেখতেছেন সেটা মানে আপনি যদি কোনো সিট সিলেক্ট না করেন, অ্যানোনিমাসলি সিট নেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই প্রাইসটা। আর যদি হচ্ছে সিট সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু বাড়বে। ওরা এডিশনাল একটা চার্জ রাখে। এগুলো সবই মোটামুটি 66 ইউরো এর মধ্যে। এখন আমি যদি হচ্ছে ডার্মেস্টার থেকে না গিয়ে আমি যদি ফ্রাঙ্কফুর্ট থেকে যেতাম, আমার এখান থেকে ফ্রাঙ্কফুর্ট ঘন্টাখানেকও লাগে না, 30 মিনিটস 40 মিনিটসের ব্যাপার। দেখেন, আপনি যখন হচ্ছে ফ্রাঙ্কফুর্ট থেকে ট্রাভেল করতেছেন তখন সেই প্রাইসটা আরও কমে যাচ্ছে, 58। এটা শুধু যাওয়ার ক্ষেত্রে। আমি আসার ক্ষেত্রে যদি দেখি, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি 2-4 দিন থাকবো, 12 জানুয়ারি যাচ্ছি, 16 জানুয়ারি ব্যাক করব, তখন হচ্ছে আসার যে প্রাইসটা রিটার্নের বুকিংয়ের জন্য হচ্ছে লাগতেছে 75 ইউরো থেকে সর্বনিম্ন আমি দেখতে পাচ্ছি 67 ইউরো, 64 আছে, যেটা অবশ্য পরের দিন 17 জানুয়ারি গিয়ে পড়তেছে। তবে এখানে বলে রাখা ভালো, এই যে ট্রাভেলগুলো দেখতেছেন এটাতে দেখেন একটা স্টপেজ, মানে একটা লম্বা সময় ধরে দাঁড়াবে, 4 আওয়ার্স 5 মিনিট। এটা হচ্ছে আপনার ভিয়েনাতে হচ্ছে আপনার 4 ঘন্টা ওয়েট করতেছে। সো ওই 4 ঘন্টার মধ্যে আপনি কিন্তু ভিয়েনা শহরটা মোটামুটি যতটুকু সম্ভব আমি শহরটা ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আমি গিয়েছিলাম হচ্ছে ব্লাবলা কারের মাধ্যমে, মোটামুটি আপনি ঘুরে দেখতে পারেন। যদি হচ্ছে আপনার মনে হয় যে আপনি 35-36 ঘন্টা আপনি ট্রাভেলের জন্য সরি, মাঝে ডিসপ্লেতে কোনো কারণে নিচে কিবোর্ড আছে, তো হয়তো বা কিবোর্ডে কোনো কারণে আমার ডিসপ্লেতে ইয়ে হয়ে গেছিলো। এনিওয়েজ, যেটা বলছিলাম, তো আপনার হাতে যদি হচ্ছে 35-36 ঘন্টা সময় থাকে ট্রাভেলের জন্য, মানে শুধু যেতে এবং আসতে কিন্তু আরও 35 ঘন্টা, 36 ঘন্টা বলা যায়, তো 72 আওয়ার্স, মানে আপনার 3 দিন শুধু হচ্ছে যাওয়া এবং আসার পেছনে চলে যাচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে। আমি যেমন যাওয়ার সময় ব্লাবলাকারে গিয়েছিলাম, আমার হচ্ছে মোটামুটি 1.5 দিন লাগছিল। আমি মিউনিক থেকে ব্লাবলাকারে গিয়েছি, এবং আসার সময় আমি হচ্ছে ফ্লাইটে আসছিলাম। তো এটা ডিপেন্ড করতেছে আপনি কীভাবে আসতে চাচ্ছেন বা কীভাবে যেতে চাচ্ছেন, কীভাবে ট্রাভেল করতে চাচ্ছেন, এবং আপনি আপনার কমফোর্ট সব কিছুর উপরে ভ্যারি করতেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, যে এটা আসলে পুরোটাই হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি এখন যাই হচ্ছে ব্লাবলাকারে, এই সেম ট্রাভেলটায় আমি যদি কার দিয়ে যাই তাহলে কি হতে পারে, ডার্মস্টার থেকে আমি 12 তারিখে দিলাম। ব্লাবলাকারে হচ্ছে এখন কোনো ডার্মস্টার থেকে বুখারেস্ট অ্যাভেলেবল নাই। এটা যদি হচ্ছে আপনি নোটিফিকেশন পেতে চান তাহলে হচ্ছে আপনি এটাতে ক্লিক করলে আপনার তখন হচ্ছে মেইলে আসবে, যদি কেউ ডার্মস্টার থেকে বুখারেস্ট ট্রাভেল অফার করে, তখন হচ্ছে আপনি ওই যে ড্রাইভ করবে সেই ড্রাইভারের সাথে কথা বলে আপনি ব্লাবলাকারের যে চ্যাটিং ফিচার আছে ওটার মাধ্যমে আপনি কথা বলে আপনি তখন হচ্ছে ঠিক করতে পারবেন।
আমি ফ্রাঙ্কফুর্ট থেকে দেই, নিয়ার সিটি ফ্রাঙ্কফুর্ট থেকে অ্যাভেলেবল আছে। ফ্রাঙ্কফুর্ট থেকে আপনি 13 তারিখে যেটা দেখাচ্ছে এটাও আপনার 35 ঘন্টা লাগতেছে। মানে আপনি যদি বাসে ট্রাভেল করেন 35 আওয়ার্স আপনার লাগবেই, সেটা যেভাবেই হোক না কেন। এটা আসলে স্কিপ করাটা খুবই ডিফিকাল্ট। আরেকটা বিষয় আমি ফ্লিক্স বাসে দেখাতে মিস করে ফেলেছি, সেটা হচ্ছে ওটা ছিল একটা স্টপেজ ভিয়েনাতে, এটা হচ্ছে আরেকটা স্টপেজ এডিশনাল আছে এই ইয়েটায়। কী ব্যাপার, এটা হচ্ছে না কেন? দেখেন এখানে আপনার কিন্তু হচ্ছে ডিরেক্ট বাস সার্ভিসও আছে, যেটাতে আপনার কোনো স্টপেজ নাই। আবার হচ্ছে এই যেটা দেখাতে চাচ্ছিলাম, দেখেন এটা হচ্ছে আবার মিউনিখে এবং হচ্ছে হেইডেলবার্গ, এই দুই জায়গায় হচ্ছে আপনি ঘুরে দেখতে পারবেন। মিউনিখে আপনার হচ্ছে, তবে মিউনিখে দেখার জন্য খুব বেশি একটা সুযোগ পাবেন না, 1 ঘন্টা 30 মিনিট এখানে। হাইডেলবার্গে হচ্ছে 1 ঘন্টা 21 মিনিট। এর ভিতরে আসলে ঘুরে দেখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আপনার সর্বোচ্চ যেটা করতে পারেন, ওই স্টেশনে যেখানে দাঁড়াবে সেখানে আপনি একটু রেস্ট নিলেন, একটু চা কফি খেলেন, স্ন্যাক্স নিলেন, এই পর্যন্তই হতে পারে। তবে যদি হচ্ছে ওরকম লম্বা সময়ের স্টপেজ হয়, যেমন এটা মোটামুটি কনভেনিয়েন্ট, 2 ঘন্টা 20 মিনিট ভিয়েনাতে। তো আপনি কোন সময় ট্রাভেল করতেছেন এবং হচ্ছে কোন সময় পৌঁছাচ্ছেন, এটার উপরে ডিপেন্ড করে আপনি দেখতে পারবেন। আচ্ছা, ব্লা কারে ওকে। তো এটা হচ্ছে যাওয়ার জন্য 13 তারিখে। আপনার এখানে কোনো কার সার্ভিস দেখাচ্ছে না। এবার আসি আমি হচ্ছে বুখারেস্ট থেকে ফ্রাঙ্কফুর্ট কিংবা ডার্মস্টাড, কোনো সার্ভিস নাই। আপনার এখানে ক্লিক করলে তখন ড্রাইভাররা আপনাকে অফার করবে সে তার সময় মতন। ফ্রাঙ্কফুর্ট যেহেতু নেই, তার মানে ডার্মস্টাডে থাকার আমি পসিবিলিটি দেখতেছি না। আচ্ছা, আছে বুখারেস্ট থেকে মানহাইম, ডার্মস্টাড নেই, মানহাইম হচ্ছে ডার্মস্টাড থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেল টাইম। তো এটা হচ্ছে 48 ইউরো। তো আমরা এতক্ষণ ধরে যে ট্রাভেলগুলো দেখলাম, ফ্লিক্স বাসে যদি আমি যাতায়াত করি, তাহলে দেখা যাচ্ছে আমি সবচেয়ে কম খরচের ট্রাভেলটাও যদি চুজ করি, তাহলেও আমার 150 ইউরোর আশেপাশে পড়ে যাচ্ছে। আমি যদি ব্লাবলাকারে বুকিং দেই, তাহলেও সবচেয়ে কম খরচে যদি বুকিং দিই, তারপরেও কিন্তু আমার 48-45 করে মোটামুটি 100 ইউরোর আশেপাশে একটা খরচ পড়ে যাচ্ছে। এবার আমরা দেখি ফ্লাইটে কি হতে পারে বিষয়টা। আমি জার্মানি টু রোমেনিয়া ফ্লাইটস দিয়ে সার্চ দিলাম। আমি হচ্ছে গুগল ফ্লাইট এটা হচ্ছে প্রেফার করি। কোনো ডেট না দিয়ে আমি হচ্ছে সার্চ দিলাম। তো সার্চ দিলে এখানে ফ্লাইটে যেহেতু যাব, সেহেতু আমার সবচেয়ে কম খরচে কখন ট্রাভেল পসিবল সেটা আমি চুজ করব। তো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি আমার জানুয়ারিতে আসলে ট্রাভেল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে যদি হচ্ছে খরচের বিষয় চিন্তা না করি, তাহলে আমি 200+ যদি আমার বাজেট থাকে ট্রাভেলের জন্য, তাহলে আমি যে কোনো একটা চুজ করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা চুজ করি, যেহেতু আমরা 12 এবং হচ্ছে 16 দেখতেছিলাম। তো 12-এ গিয়ে 16-এ যদি ব্যাক করি, তাহলে আমার টোটাল
ফ্লাইট প্রাইস পড়তেছে 217 ইউরো। এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট থেকে বুকারেস্ট এবং বুকারেস্ট থেকে ফ্রাঙ্কফুর্ট। এখানে দেখেন আপনার যদি হচ্ছে 230 ইউরো এখানে দেখাচ্ছে রাউন্ড ট্রিপ। এটাতে আপনার হচ্ছে পোল্যান্ডে একটা স্টপেজ আছে 1 ঘন্টা 20 মিনিটের। তো 1 ঘন্টা 20 মিনিটে আসলে একটা এয়ারপোর্টে থেকে বেরোনো বেরোনোর বিষয়টাও আসলে চিন্তা করা যায় না। আমি যদি থাকতাম মানে এই ট্যুরটা যদি হচ্ছে আমি পার্সোনালি যদি সিলেক্ট করতাম, তাহলে আমি নিতাম হচ্ছে এরকম কোন একটা ট্রিপ। যেমন এটা এয়ার ফ্রান্স এখানে যেটা দেখাচ্ছে এখানে আপনার ফ্রান্সে মানে প্যারিসে 10 ঘন্টা 40 মিনিটের একটা লেওভার পাচ্ছেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার রাত্রেবেলা আসলে ঘুরে দেখবো কোথায়। তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। রাত্রেবেলাও ঘুরে দেখা সম্ভব, এটা অসম্ভব কিছু না। প্যারিসে আপনার আইফেল টাওয়ার সন্ধ্যার পরে বাতি জ্বলে, তখন হচ্ছে ওটাও দেখতে সুন্দর লাগে। তো আপনি একই সাথে মানে হচ্ছে আপনার এই রাউন্ড ট্রিপে আপনি কিন্তু প্যারিস ঘুরে ফেলতে পারতেছেন। 217 ইউরো বাজেটে আপনি প্যারিস ঘুরে ফেলতে পারতেছেন। আচ্ছা, এই ছাড়াও কী সার্ভিস আছে দেখে আসি। আমি যদি হচ্ছে এটাতে 2 ঘন্টা 30 মিনিট, আসলে 2 ঘন্টা 30 মিনিটে পোল্যান্ডে ওয়ারশ, এটা ডিফিকাল্ট, নট কনভিনিয়েন্ট। 291 ইউরো। এটা হচ্ছে আপনি যদি দিনের বেলা ঘুরতে চান 5 ঘন্টা 25 মিনিট টাইম, তবে আপনাকে খুবই হেস্টি মুডে থাকতে হবে। মোটামুটি আপনি এখানে আমি যদি আধা ঘন্টা হচ্ছে বা 1 ঘন্টা যদি হচ্ছে এখানে ধরি, 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ধরি যাওয়া মানে চেক ইন চেক আউট টাইম যদি ধরি, তাহলে আপনার হাতে থাকতেছে 4 ঘন্টা। আপনাকে 4 ঘন্টার ভিতরে হচ্ছে প্যারিস কাভার করতে হবে। তবে আমি 6 ঘন্টায় কাভার করছিলাম। আমি হচ্ছে পায়ে হেঁটে 6 ঘন্টায় মোটামুটি প্যারিস সিটি কাভার করছিলাম। সব জায়গায় ঘুরে টুরে আমার 6 ঘন্টার ভিতরেই আমার সিলেক্টেড স্পট ছিল 6টা 7টা, আমি এই টাইমের মধ্যে কাভার করে ফেলছিলাম। এবং আমি হচ্ছে লুক্সেমবার্গ থেকে প্যারিসে এরকমই টাইমে পৌঁছাইছিলাম 1:30 2টার দিকে। ওখান থেকে শুরু করে রাত্রে 8টা 9টার মধ্যে মোটামুটি 6টা স্পট কাভার করছি। আমি যদিও একটু আস্তে 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 ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে দেখছি, পুরোটা সময় আমি হাঁটতে হাঁটতে দেখছি। তবে আপনি যদি হচ্ছে ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে হচ্ছে আপনার আরও কম সময়ের ভিতরে আপনি কাভার করতে পারবেন আশা করি। আপনার যদি বাজেট আরও বাড়াতে চান তাহলে আরও বিভিন্ন টাইপের ফ্লাইট পাবেন। আমি সেদিকে যাচ্ছি না, এটা 300 ক্রস করে ফেলবে। এবার আসি হচ্ছে যেইটা মূলত দেখানোর জন্য আমি এটা নিয়ে বসছি। আমি ধরেন পার্সোনালি হচ্ছে ডার্মস্টাড সিটিতে থাকে। আমার সিটি থেকে কার্লসরুহে যেতে লাগে 100 কিলোমিটার, 100 সামথিং। তো এটা 2 থেকে 3 আওয়ার্স ট্রাভেল টাইম বলা যায়। আমি যদি এইটা কনসিডারেশনে আনি যে হ্যাঁ আমি কার্লসরুহে যাব এবং আসব, এই কনসিডারেশনটা নিলে কি দাঁড়াচ্ছে 30 ইউরো আমার রিটার্ন টিকিট। আমি যখন প্রথমে এটা দেখলাম আমার কাছে মনে হচ্ছে এরা কি মাথা টাথা খারাপ হয়ে গেছে। বাট আমি পার্সোনালি রায়ান এয়ারে, যে এখানে যেটা দেখাচ্ছে এই যে রায়ান এয়ারে, আমি রায়ান এয়ারে ট্রাভেল করছি। দ্যাটস সো কমফোর্টেবল। আপনার যদি হচ্ছে এক্সট্রা ব্যাগেজ না থাকে, আপনার লিমিটেড একটা মানে মোটামুটি ক্যারি করার মতন, যে আমার ব্যাগটা দেখাই, এই ছোট ব্যাগটায় এটাতে হচ্ছে শুধু আমি দেখা যাচ্ছে পাওয়ার ব্যাংক, তারপরে চার্জার মোটামুটি প্লাগ,
কি বলে এটাকে, চার্জিং অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টার যেটা দেখা যাচ্ছে ওই অ্যাডাপ্টার ওটা, তারপরে হচ্ছে পাওয়ার ব্যাংক, আর হচ্ছে কিছু পার্সোনাল টুলস, এগুলো নিয়ে আমি হচ্ছে ট্রাভেল করছিলাম। তো যদি আপনার হচ্ছে এক্সট্রা ব্যাগেজ না থাকে তাহলে আমি বলবো, মানে আমার কাছে যদি কেউ রিকমেন্ডেশন চায় আমি বলবো যে ইউ মাস্ট গো ফর ফ্লাইট। কারণ আমি আসলে 1.5 দিন ধরে ট্রাভেল করার রোমেনিয়া পৌঁছানোর পরে আমি আসলে খুবই এক্সস্টেড ছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি অনেক এনজয় করেছি, বাট নট ফর এভরি টাইম। এটা আসলে খুবই এক্সস্টিং। আপনার হচ্ছে যে ড্রাইভ করে তার জন্য এক্সস্টিং, তার তো আর আসলে কোনো সমস্যা নেই, কারণ সে দেখা যাচ্ছে ওভাবে এই ট্রাভেল করেই সে অভ্যস্ত। বাট আপনি যদি হচ্ছে সময় বাঁচাতে চান তাহলে দেখেন মাত্র 30 ইউরোতে এবং হচ্ছে আমার ট্রাভেল টাইম আপনার 2 hours 30 minutes যেতে, এবং আমি যদি ফ্লাইটটা সিলেক্ট করি, রিটার্ন ফ্লাইট একটাই অপশন শো করতেছে, যেটা হচ্ছে আপনার রাত্রে 8:45। এটা কিন্তু আপনার বুখারেস্টের যে মেইন এয়ারপোর্ট সেটা না। আমি জার্মানি থেকেও কিন্তু হচ্ছে মানে প্রধান যে 4টা এয়ারপোর্ট, ফ্রাঙ্কফুর্ট দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট অফ জার্মানি, ফ্রাঙ্কফুর্ট, তারপরে আপনার যে বার্লিন, মিউনিক, হামবুর্গ, এই 4টা বাদ দিয়ে আমি কিন্তু হচ্ছে যে একটু ছোট এয়ারপোর্ট চুজ করতেছিলাম। তো এর ফলে যেটা পেলাম যে বড় এয়ারপোর্টে আপনার কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়ে, বাট আপনি যদি হচ্ছে ছোট এয়ারপোর্ট চুজ করতে পারেন, মানে আমার কাছে এখন যদি কেউ ভ্যাকেশন শিডিউল চায় তাহলে আমি বলবো যে তুমি আগে সার্চ করো যে তোমার দেশে কোন কোন মানে কয়টা এয়ারপোর্ট আছে, কি কি এয়ারপোর্ট আছে। মানে আমি যখন জার্মানি আসি, প্রথম যখন আসি আমার ধারণা ছিল যে হয়তোবা শুধু এই 4টা এয়ারপোর্টে, কিন্তু না, অনেকগুলো এয়ারপোর্ট আছে। কোলন এয়ারপোর্ট আছে, স্টুটগার্টে আছে, ড্রেসডেনে আছে, তারপরে এই যে কার্লসরুহে আছে, অনেক এয়ারপোর্ট আছে। সো আপনি চুজ করেন হচ্ছে আপনার দেশের যে, বা আপনি যে দেশে ঘুরতে যাচ্ছেন স্মলার এয়ারপোর্ট চুজ করেন, তখন দেখবেন যে আপনার ট্রাভেলের যে প্রাইসটা মানে অনেক অনেক সেভিং হয়ে যাবে। মানে 30 ইউরো ব্যাপারটা এমন যে আপনি দেখা যাচ্ছে 1 সপ্তাহের যে বাজার করেন, হ্যাঁ অনেকটা ওইরকম। 1 সপ্তাহ না, মানে 3 দিনের যে বাজার, 3 দিনের বাজারের প্রাইস কিন্তু হচ্ছে আপনার এই পুরো যাওয়া এবং আসা হয়ে যাচ্ছে। এখন আমি যদি ফ্লাইট যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপর আমি বুকিংয়ে গেলে এগুলো বুকিং হয়ে যাবে, বুক উইথ রায়ান এয়ার। 30 ইউরো, তাও এটা দেখাচ্ছে আপনার টিপিক্যাল, মানে এর থেকেও কমে পাওয়া যায়। আমি যখন হচ্ছে ট্রাভেল করছি তখন হচ্ছে ক্রিসমাস টাইম ছিল, সেই সময় আমার শুধু রিটার্ন যে টিকিটটা ওটাই লাগছিল হচ্ছে 34 ইউরো। 2 দিন পরে ওটার প্রাইস কমে 28 ইউরো হয়ে যায়। আর এখন সেই ট্রাভেল টিকিটগুলাই হচ্ছে এখন হয়ে যাচ্ছে আপনার 15 ইউরো অনলি, মানে এবং আপনার আরও কমে পাওয়া সম্ভব। আমি আর কম চাচ্ছি না, 30 ইউরো ইজ অনেক 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 ফেয়ার এনাফ। মানে এর চাইতে সস্তায় আর কিভাবে আপনি আসলে মানে ট্রাভেল প্ল্যান করা সম্ভব আমার জানা নেই। এটা আমি শুধু একটা কান্ট্রি এক্সাম্পল হিসেবে দেখালাম। আমি আশা করছি যে আপনারা নেক্সট টাইম ট্রাভেল করার জন্য দেখা যাচ্ছে এরকম বাজেট ফ্রেন্ডলি প্ল্যানিং করতে গেলে আমার এই ভিডিওটা আশা করি কিছুটা হলেও আপনাকে কাজে দিবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।